জুলাই সনদ নিয়ে বিএনপি যেটা করছে এক্স্যাক্টলি ওই সংবিধান সংশোধন নিয়ে হাসিনা যেভাবে আগুন নিয়ে খেলছে, বিএনপি সেই আগুন নিয়ে খেলছে। রাষ্ট্র হয়ে ওঠে তখনই যখন সে তার শত্রুর সাথে ইনসাফ করতে পারে। আজকে বিএনপি সহ যারা বলছে যে গত সরকারটা সাংবিধানিক সরকার ছিল এবং যার উপরে ভিত্তি করে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তারা আসলে আগুন নিয়ে খেলছেন। যেভাবে হাসিনা 11, 12, 13-তে কেয়ারটেকারের গভর্নমেন্টের প্রভিশন নিয়ে খেলছে, এই গণমাধ্যমে টেলিভিশনে যে কোনো সময় একটা মিথ্যা সূত্রে পাওয়া খবর অমুক বলেছেন, তারপরে বিশেষজ্ঞরা বলেছেন, এরকম হাওয়াই মিঠার প্রচুর খবর এখন আসতেছে। কিছু না কিছু অংশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিএনপি আমার ধারণা ক্ষমতায় আসতো 160-70 সিটে, 111-এর সরকারের মতো। 2008-এর নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ এমনিতেই ক্ষমতায় আসতো, ইঞ্জিনিয়ারিং করে তাকে ল্যান্ডস্লাইডে নিয়ে গেছে। প্রধান উপদেষ্টা ছাড়া, প্রধান নির্বাচন কমিশনার ছাড়া, আমাদের বিভিন্ন যে বাহিনী প্রধান যারা আছে তাদের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া এটা হওয়া সম্ভব না, কারণ ইঞ্জিনিয়ারিং এর লেভেল আছে। আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা আমরা নির্দলীয় হিসেবেই জানতাম, পরবর্তীতে এখন কিন্তু নানাভাবে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ নানা রাজনৈতিক দলগুলো আনছে। এমনকি মানে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও আনা হয়েছে। কিভাবে দেখছেন টোটাল বিষয়টা কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই অভিযোগগুলো আসলে নতুন না। আপনার মনে থাকার কথা যে বিএনপি কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 4 জন উপদেষ্টার নাম ধরে পদত্যাগ দাবি করেছিলেন। তাদের একজন আবার এখন মন্ত্রী হয়েছে। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর এখন যিনি মুখ্য সচিব, তিনি খালেদা জিয়ার পিএস ছিলেন এবং তিনি কিন্তু আপনার সার্ভিং মানে কর্মে থাকা আমলাদের সামনে একটা বক্তব্যে বলেছিলেন যে 8 জন উপদেষ্টার ব্যাপারে তাদের কাছে নথি আছে, সময় মতো সেগুলো ফাঁস করা হবে, পাবলিক করা হবে। তো উনি এটা কখনো করেন নাই পাবলিকলি, বাট আমরা আশা করবো যেহেতু এগুলো বলেছিলেন, ওনাদের কাছে কি নথি আছে সেগুলো ফাঁস করা উচিত। তারপরে তো আমরা দেখেছি, ধরেন এখন মন্ত্রী হয়েছে ভিপি নূর, সে সকালে সন্ধ্যায় ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করত, মাহফুজের, আসিফের, নাহিদের, আবার বিকাল সন্ধ্যায় গিয়ে তদবির করতো তাদের কাছে। তো এখন আমরা মনে করতেছি যে এই হাস্যরস মানে বাচ্চা সুলভ রাজনীতি থেকে দেশ থেকে বের হয়ে আসা দরকার। যদি কারো কাছে কারো ব্যাপারে সলিড এভিডেন্স থাকে, আপনি প্রাতিষ্ঠানিকভাবে সেটা জমা দেন। আপনি তলব করেছে তো তলব তো করতে পারে, যে কোনো নাগরিকের ব্যাপারেই তো আপনি সম্পদের তলব করতে পারেন। দুদক ইনভেস্টিগেট করুক, করে দেখুক কিছু আছে কিনা, না থাকলে আপনার এটা নিয়ে হইচই করবার কিছু নাই। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে রাজনৈতিকভাবে অন্যদেরকে হেয় করার একটা কালচার তো আছে, এবং কন্টিনিউয়াসলি দেখবেন যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, তারপরে এনবিআরকে দিয়ে রাজস্ব মামলা দিয়ে হেনস্থা করা, বাংলাদেশ ব্যাংকে দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়েছে এগুলো দিয়ে হেনস্থা করা, পত্রিকাতে গণমাধ্যমে টেলিভিশনে যে কোনো সময় একটা মিথ্যা সূত্রে পাওয়া খবর অমুক বলেছেন, তারপরে বিশেষজ্ঞরা বলেছেন, এরকম হাওয়াই মিঠার প্রচুর খবর এখন আসতেছে, এগুলো দিয়ে মানুষকে হেনস্থা করা, এই কালচারগুলো থেকে বের হয়ে আসা দরকার। আমরা দেখবেন হাসিনার বিচার যখন চাই তখন কিন্তু আমরা বলি যে হাসিনার আমাদের শত্রু, দেশের শত্রু, কিন্তু তার ব্যাপারেও সর্বোচ্চ ইনসাফ করতে হবে। কারণ একটা রাষ্ট্র হয়ে ওঠে তখনই যখন সে তার শত্রুর সাথে ইনসাফ করতে পারে। এটাই হচ্ছে রাষ্ট্রের মেজারমেন্ট, সঠিক অপরাধের বিচার হোক। এক্স্যাক্টলি। তো এই জন্য আমার মনে হয় যে হয়রানি করা, অথবা আসিফ যখনই ঘোষণা দিয়েছে সে ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করবে, কাউন্টারে 1-2 সপ্তাহের ভিতরে দেখলাম তাকে হেনস্থা করা, এটা করা সেটা করা, অনলাইনে অফলাইনে একজন লিখেছে সে নাকি এনসিপিকে 70 কোটি টাকা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো সিরিয়াস ডিফেমেশন, মানে মানহানিকর স্টেটমেন্ট। তো সেগুলো করার বদলে যদি কারো কাছে খুব সিরিয়াস এলিগেশন থাকে যে সে তার শপথ ভঙ্গ করেছে, সে রাগ অনুরাগের বশীভূত হয়ে কাজ করেছে, দুর্নীতি করেছে, সেগুলো তদন্ত করা হোক, অভিযোগ জমা দেওয়া হোক, দুদক তদন্ত করুক। দুদক তো ইতিমধ্যে ইন্টারিমের যে টিম ছিল তারা রিজাইন করেছে, নতুন টিম, সরকারের টিম, এবং দলীয় বিবেচনাতে এগুলো হবে ধারণা করছি। এসালমের যারা পছন্দের লোক থাকবে তাদের কি দুদকে মনোনয়ন দেওয়া হবে, নমিনেশন দেওয়া হবে। সো তারা তদন্ত করে বের করুক না, কাদের কি আছে না আছে পাবলিক করে দেখ, বিচার করুক। সজীব ভাইয়ার যে ল্যাকিংসটা নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে, উনি একটি স্টেটমেন্ট দিলেন, কিন্তু সেখানে মানে ছোট্ট একটা স্টেটমেন্টেই গড়মিল। এই গড়মিলটা মানে কি ইন্ডিকেট করে আপনার মনে হয়? এখানে তো সবকিছু মানে বিষয় হলো যে এটা কে করবে। ধরেন আসিফ যদি দুর্নীতি করে থাকে, সেটার বিচার টেলিভিশনে টকশোতে করা সম্ভব? না। সেটা কি ফেসবুকে করা সম্ভব?
আপনি দেখলেন বিশ্বজিৎ ছেলেটাকে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে মেরেছে, আমরা সারা বাংলাদেশ ভিডিও দেখেছি কারা কারা মেরেছে। আবরার ফাহাদকে ছাত্রলীগের ছেলেরা কারা কারা সারা রাত নির্যাতন করে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। এর মধ্যে কিন্তু পরবর্তীতে যে শিবিরের যারা ছাত্রলীগের ছিল এরকম দু একজন নাম আছে। না, মূল পয়েন্টটা আসে, জাজ কি এই ভিডিওটা দেখে কালকে রায় দিতে পারবে যে আমি তো অলরেডি দেখলাম, সো অমুক 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 তোমরা দোষী, তোমাদেরকে গ্যালোতে পাঠিয়ে দিচ্ছি, মৃত্যুদণ্ড আসামি করে দিলাম? একজন জাজ তো এটা করতে পারে না। তাহলে বিচারের একটা বিচারিক প্রক্রিয়া আছে। এখন যার বিরুদ্ধে অভিযোগ আসুক, সিরিয়াসলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা সেটা তদন্ত করে বিচারের কাছাকাছি নেওয়া দরকার। আননেসেসারিলি ফেসবুকে এটা করে যেটা হবে, হেয় প্রতিপন্ন করা যাবে, মানহানি করা যাবে, একজনকে টেনশনে রাখা যাবে, প্রেশার ক্রিয়েট করা যাবে, কিন্তু এগুলো করে আলটিমেটলি লাভ হয় না। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছে, তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির মামলা হয়েছে না? তো হওয়ার পরে কি হয়েছে? শেখ হাসিনা প্রমাণ করতে পারছে। বেগম জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার অরফানেজ ট্রাস্টের মামলা হয়েছে না? তাকে জেলে নিয়েছে না? কিন্তু মামলা কি প্রমাণ হয়েছে? শেষ পর্যন্ত থেকেছে? তো এগুলো তো আমরা দেখেছি এবং আমরা এগুলো দেখে ক্লান্ত। আমরা আশা করব বিএনপি তার 16 বছরের ভোগান্তির ইতিহাস থেকে শিক্ষা নেবে, এবং যা যা তার উপরে হয়েছে একই রকমের জুলুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, হেনস্থা করার এই কালচার বন্ধ করা দরকার। বিচারে যদি সলিড এভিডেন্স থাকে বিচার করেন, কিন্তু হেনস্থা করিয়েন না। এক্স্যাক্টলি। আমরা আপনার কাছে একটু সমাধান পরামর্শ চাই যে এই যে গোপন চুক্তি হয়ে গেল, যেটি একটি দল এরই মধ্যে আজকে জামাতের আমির তিনি কিন্তু এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন, উনি বলেছেন যে না আমরা জানতাম না। এই যে গোপনের মধ্যে আরো গোপনীয় দোলাচল, এ থেকে উত্তরণের উপায় কি? প্রথম কথা হচ্ছে যে চুক্তি বিটুইন দ্য স্টেটস যেভাবে হয় এটা সেভাবেই হয়েছে। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে চুক্তি ঢাকঢোল পিটায়া প্রত্যেক দিন আমরা এই ধারা দিচ্ছি, আমেরিকা আমাদেরকে কাউন্টার এই ধারা দিয়েছে, এইটা আবার প্রত্যেক দিন গণমাধ্যমে আসবে, এই ধারা ওই ধারার পক্ষে সারা দেশের মানুষ বক্তব্য দেবে। ইট ডাজন্ট ওয়ার্ক। চুক্তি গভর্নমেন্টই করে। বাংলাদেশের আমাদের সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে চুক্তি করবার পরে এটা পার্লামেন্টে উঠাইতে হয়, র্যাটিফাই করতে হয়, যে মতামতটা নিতে হয় চুক্তির ব্যাপারে পার্লামেন্টে। এখন পার্লামেন্ট ছিল না, তো কি করবে? তো আপনার ন্যাশনাল গুরুত্বপূর্ণ ইস্যুতে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করেছে টাইম টু টাইম রাজনৈতিক দলগুলোর সাথে মতামত নেবার। চুক্তির ব্যাপারে কথা আসছে, রাজনৈতিক দলের মতামত নিয়ে তো আপনি চুক্তি করতে পারবেন না। তো যেটা করণীয় ছিল, যারা যেটা বলেছে যে ওটাই রাইট কোর্স অফ অ্যাকশন ছিল, রাজনৈতিক দলকে ইনফর্ম রাখা, এই কাজগুলো হচ্ছে। যেমন ধরেন ইনভেস্টমেন্ট সামিট যখন করেছে, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে করেছে, কিন্তু এরকম আমরা যেটা আশ্বস্ত হয়েছিলাম পররাষ্ট্রমন্ত্রী বলবার পরে, যদি রাজনৈতিক দলগুলো জেনে থাকে তাহলে এখানে কোনো ইস্যু নাই। তাহলে এখানে এখন ইস্যু হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের অর্থ বাণিজ্য এই মিনিস্ট্রিগুলো এখন এটাকে রিভাইজ করে বলা দরকার যে এখানে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এরকম কোনো মেজর ইস্যু আছে কিনা, যদি থাকে সেটাকে রিনেগোশিয়েট করা দরকার আমেরিকার সাথে। এই যে জামাতে ইসলাম এই বক্তব্যকে পুঁজি করে এখন যে রাজনীতির মাঠকে অস্থির করার চেষ্টা করছে, বা তারা আজকে কর্মসূচি পালন করলো এবং বক্তব্য দিয়েছে, কিছু কিছু কর্মী, যদিও দায়িত্বশীল মহল থেকে আসেনি, বক্তব্য এমন এসেছে যে ঈদের পরে সরকার পতনের আন্দোলন নামবে তারা। মানে এইগুলাকে এই একটি সময়ে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় না তেমন কিছু হবে, এটা জাস্ট রাজনৈতিক রেটরিক। আমি যেটা মনে করি একটা হলো যে আমি বিশ্বাস করি কিছু না কিছু অংশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিএনপি আমার ধারণা ক্ষমতায় আসতো 160-70 সিটে, 111-এর সরকারের মতো। 2008-এর নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ এমনিতেই ক্ষমতায় আসতো, ইঞ্জিনিয়ারিং করে তাকে ল্যান্ডস্লাইডে নিয়ে গেছে। আচ্ছা, ঠিক একই রকম আমিও মনে করি যে একটা অংশর, আমার যে ইনফরমেশন আছে ভিতরকার বিভিন্ন জায়গা থেকে যেগুলো আমি পেয়েছি, যে এখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে 50-60টা সিটে, যেটা দিয়ে আপনার বিএনপিকে ল্যান্ডস্লাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা, একটু এখন প্রশ্ন হচ্ছে শেষ করেন যে এই যদি আপনি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে তাহলে এটা দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে? জামাত, জনগণ। মানে জনগণ তো ধরেন সেকেন্ডারি সিট, দল আকারে সংসদে ক্ষমতা আকারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। তাহলে এখন জামাত তার জায়গা থেকে তো বোঝার চেষ্টা করবে কারা কারা এই অ্যাডমিনিস্ট্রেশনে আমাকে ক্ষতি করবার জন্য অ্যাক্টিভলি কাজ করেছে। এখন যেই উপদেষ্টারই একটু টুকটাক ভুল দেখতে পাচ্ছে, সেটাকে ইঞ্জিনিয়ারিং এর সাথে ট্যাগ করা, কানেক্ট করাটা আমি ন্যায্য মনে করি না। ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু এটা হয়ে থাকে প্রধান উপদেষ্টা ছাড়া, প্রধান নির্বাচন কমিশনার ছাড়া, আমাদের বিভিন্ন যে বাহিনী প্রধান যারা আছে
তাদের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া এটা হওয়া সম্ভব না, কারণ ইঞ্জিনিয়ারিং এর লেভেল আছে, ইঞ্জিনিয়ারটা কিভাবে করতে হয়। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে ইঞ্জিনিয়ারিংটা হয় কিভাবে? এখানে আমরা দেখলাম তো পরিপূর্ণ স্বচ্ছতা আছে, কেন্দ্র বাই কেন্দ্র রেজাল্ট ঘোষণা হচ্ছে, প্রত্যেকটা দলের এজেন্টদের স্বাক্ষর আছে, তারপরে ইঞ্জিনিয়ারিংটা কিভাবে? অনেকভাবে হয়। প্রথম ভাবে যেটা হয় ইঞ্জিনিয়ারিং, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে আপনি মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে যদি দেন। আচ্ছা, প্রশাসন, যেমন ধরেন আমি এই সেন্টারটায় ডিস্টার্ব করবে কারা, 4-5টা লোক আছে যারা প্রচুর ডিস্টার্ব করে, তারা ভোট জালিয়াতি করবার চেষ্টা করবে, প্রিজাইডিং অফিসারকে আপনার পিস্তল ধরেছে, ধরে টাকাইছে, আধা ঘন্টা টাকা চলে গেছে। এখন এই লোকগুলোকে আমি বললাম প্রশাসনকে যে আপনারা নির্বাচনের 7 দিন 10 দিন আগে এই মানুষগুলোকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেন, 2 সপ্তাহের জন্য শুধু গ্রেফতার করে রাখেন। প্রশাসন করলো না। কেন করে নাই? কারণ সে জানে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, অতএব বিএনপি ক্ষমতায় আসলে আমার কেরিয়ার, আমার একটা ভালো পোস্ট এগুলো থাকবে না। আসলে এইরকম সেন্টার বেস যে শতাধিক লোক এলাকায় যে থাকলো, তারা আমাকে ভোট দেবে এমন মানুষগুলোকে প্রচণ্ড হুমকির মধ্যে রেখেছে, তারা ভোট কেন্দ্রে আসে নাই। তাহলে আমি কি নির্বাচনে পিছিয়ে গেলাম না? যে 100টা লোক ওই সেন্টারে গিয়ে আমাকে ভোট দিত, সেই মানুষগুলো সেন্টারে আসে নাই, ভয়ে আসছে, এসে সে ভোট দিতে পারে নাই, লাইনে দাঁড়ানো অবস্থা থেকে বাড়ি পাঠাই দিচ্ছে। এটা আপনি সিস্টেমেটিক্যাল অনিয়ম বা আমাদের দেশের যে মানে এটাই তো পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং, সমর্পিত কালচার, এটাই তো ইঞ্জিনিয়ারিং কিভাবে বলবো? এটাই তো পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং। তাহলে ইঞ্জিনিয়ারটা প্রশাসন না, প্রশাসন এই জিনিসটা হইতে অ্যালাউ করলো আপনাকে। যেমন ধরেন আমি যদি স্পেসিফিক হয় না, কারণ কি যদি একটু বলি, আমাদের একজন উপদেষ্টাও বলেছিলেন যে প্রশাসনও তো ভাগবাটোয়ারা হয়েছে। আপনি ধরা যাক গাজীপুরে যদি বিএনপির হয়ে থাকে, কুড়িগ্রামে জামাতের, সেখানে তো আবার লেভেল প্লেইং অন কাইন্ড অফ হয়েই যায়, তাই না? বিএনপিটা হয় না কেন? বিএনপি দল আকারে শক্তিশালী। আচ্ছা, আপনি সেন্টারে তার ক্ষমতার ভারসাম্য প্রত্যেকটা সেন্টারে আছে, কারণ সে আওয়ামী লীগের সাথে নির্বাচনী ফাইটটা করেছে। আচ্ছা, অন্য কোন দলের সেই পরিমাণ সক্ষমতা নাই তার ভোটারদেরকে নিরাপত্তা দেওয়া। তাহলে তো তারপরে হচ্ছে থার্ড, কিভাবে ইঞ্জিনিয়ারিং হয় আপনি জিজ্ঞেস করেছেন। আচ্ছা, হ্যাঁ, থার্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি এজেন্ট বসতে দিলেন না। আচ্ছা, আমাদের বহু এলাকাতে টেবিল সহ এজেন্ট উঠায় দেওয়া হয়েছে, আগের রাতে কারা এজেন্ট, বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। তাহলে আমার অনেক সেন্টারে আমার এজেন্ট ছিল না। আচ্ছা, তাহলে এজেন্ট না থাকার কারণে কি হয়েছে? আমি বঞ্চিত হয়েছি না? এখানে একটা সেফ গার্ডের জন্য বঞ্চিত হয়েছি। চতুর্থত হচ্ছে শীট আসে ভোটের সর্বশেষ, সবাই মিলে গোনার পরে যেটা হয়, এইটাতে প্রিজাইডিং অফিসাররা আগেই অ্যাডভান্স সিগনেচার করে রাখে। এখন সিগনেচার করে রাখলেন আমি কি 370 ভোট পাইলাম না 1370 ভোট পাইলাম, এটা তো আপনি ওভাররাইড করতে পারবেন না। আগের থেকে তো সিগনেচার করার নিয়মই নেই, কিন্তু করে রাখে, ভয় দেখায়, না করলে সেন্টারে বসতে দেবে না। আচ্ছা, সবাই মিলে এরকম ঘটনা ঘটেছে। আমাদের প্রচুর সেন্টারে পোলিং এজেন্টদেরকে বাধ্য করা হয়েছে আপনার সকালে গিয়েই সেই শিট সিগনেচার করে রাখতে। কারণ এগুলো অনেক ব্যস্ততা থাকে, পরে পারবো না, সময় থাকে না, তাড়াতাড়ি এখনই করে দেন। এখন আপনি সিগনেচার করা শিটটাই কি আপনি ইউনো অফিসে পাঠিয়েছেন, ডিসি অফিসে পাঠিয়েছেন, না আসলে অন্য একটা শিট আপনি পাঠিয়েছেন? আমি তো জানি না, কারণ আমি তো আগে সিগনেচার করে দিয়েছি। এবং এই ইঞ্জিনিয়ারিংটা করতে কিন্তু বেশি সেন্টার লাগে না। ধরুন আমার 126টা সিট সেন্টার, আপনি যদি 10-15টা সেন্টারে আমাকে 1000 ভোটের ডিফারেন্স করে দেন, তাহলেই হচ্ছে ব্যাপক মাত্রায় হেরে যাব। জি, কারণ এটা আপনি করতে পারবেন না অন্য কোনো ভাবে। ধন্যবাদ। এরপরে হচ্ছে ডিসি অফিসে আছে, মানে এখানকার অনেকগুলো স্টেজ আছে ইঞ্জিনিয়ারিং করবার। জি, কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে গত সরকারটা আসলে তার স্ট্যাটাস কি? সে কি সাংবিধানিক সরকার? সাংবিধানিক সরকার না। সংবিধানের মাঝখানে কোনো প্রভিশন নাই যেটা দিয়ে এরকম একটা সরকার হুট করে হইতে পারে যে একজন প্রধানমন্ত্রী চলে গেছে, যিনি বলছেন যে আমি তো রিজাইন করি নাই, হাসিনা বলছে না যে আমি তো রিজাইন করি নাই, চুপ্পু কোথায়, ওটা আমার কাছে নাই, তার কাছে কোনো রেজিগনেশন লেটার নাই। হাসিনা বলছে যে আমারে বলছে বিমানে উঠায় যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া নিয়ে যাইতেছে, কিন্তু আমারে নিয়ে গেছে ভারতে। এগুলো আমার সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী কে? একবার নির্বাচন হইলে তো ধরে না হয় যে একজন মানুষ 5 বছরের জন্য একটা সংসদ প্রধানমন্ত্রী তৈরি হয়। সংসদ কে ভেঙে দিতে পারে? প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধে রাষ্ট্রপতি ভাঙতে পারে। হাসিনা লিখছে কোথাও? হাসিনা চুপ্পুরে কোথাও লিখছে যে এই সংসদটা তুমি ভাঙা দাও? চুপ্পু যে সংসদ ভাঙা দিল। তাহলে প্রধানমন্ত্রী হাসিনা আছে, সংসদ বহাল আছে, এরকম একটা সময় নির্বাচন হইল কিভাবে, কিসের ভিত্তিতে?
কোন সংবিধানে লেখা আছে? আজকে বিএনপি সহ যারা বলছে যে গত সরকারটা সাংবিধানিক সরকার ছিল এবং যার উপরে ভিত্তি করে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তারা আসলে আগুন নিয়ে খেলছেন। যেভাবে হাসিনা 11, 12, 13-তে কেয়ারটেকারের গভর্নমেন্টের প্রভিশন নিয়ে খেলছে, কোনো ম্যান্ডেট ছাড়া, ম্যানিফেস্টোতে বলা ছাড়া এসে একতরফা সংসদের যে কমিটি করা হয়েছিল হাসিনার আমলের করা, যে পার্লামেন্টারি কমিটি ছিল, যে সংবিধান সংশোধন করা হবে কিনা, কেয়ারটেকার প্রভিশন বাতিল করা হবে কিনা, সেই কমিটির সুরেন্দ্র সেনগুপ্ত সেটা ছিল, প্রধান ছিল, সাদেক চৌধুরী সম্ভবত ডেপুটি ছিল সেই কমিটির, তারা পর্যন্ত রিপোর্ট দিয়েছে হাসিনাকে যে এটা বাতিল করা ঠিক হবে না। হাসিনা এককভাবে সেটা করেছে এবং এটা করার ফল কিন্তু হাসিনার ভালো হয়নি। জনগণ, নির্বাচন, ভোট সবকিছু এলোমেলো হয়ে গেছে বাংলাদেশে এবং তাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। জুলাই সনদ নিয়ে বিএনপি যেটা করছে এক্স্যাক্টলি ওই সংবিধান সংশোধন নিয়ে হাসিনা যেভাবে আগুন নিয়ে খেলছে, বিএনপি সেই আগুন নিয়ে খেলছে। কারণ আমি সেই কমিশনে উপস্থিত ছিলাম, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, সেখানে আলোচনা, সেখানে কনসেনসাস, ঐকমত্য, সবাই মিলে কি করবার সিদ্ধান্ত হয়েছে। তার প্রত্যেকটা জায়গায় জুলাই সনদে বিএনপি স্বাক্ষরপ্রত করেছে। স্বাক্ষর করার পরে সনদে বলা আছে নির্বাচনের অর্ডার দেওয়া হয়েছে না, গণভোট হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে, নভেম্বরে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আসছে না, তো অর্ডারের 50% আপনার পক্ষে গেছে, এই জন্য আপনি ওইটা মানছেন, বাকি 50% আবার আপনার পক্ষে যায় না, এই জন্য আপনি মানছেন না, তাহলে নির্বাচন বাতিল করে দিতে হবে। তো যদি জুলাই সনদ বাতিল করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে জাতীয় সংসদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাতিল করে দিতে হবে, একই ফর্মুলাতে, একই প্রসেসে হয়েছে। না, আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তো যখন সংবিধান ক্রাইসিসে পড়েছে, লিখিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেননি বা করেছেন সেই কোনো ডকুমেন্ট সামনে আসেনি এখনো পর্যন্ত সংসদ। হাসিনা বলছে আমি করিনি। হ্যাঁ, হাসিনা বলছে, তিনি বলেছেন করেননি, কিন্তু তিনি সহ সংসদের অধিকাংশ সংসদ সদস্য পালিয়ে গেছেন, দেশ ছেড়েছেন। এটা তো পালিয়ে যাওয়া কি সাংবিধানিক প্রক্রিয়া? না, এটা তো একটা সরকার পালিয়ে যাওয়া কি সাংবিধানিক প্রক্রিয়া? না, সাংবিধানিক প্রক্রিয়া সংবিধানের বাহিরের প্রক্রিয়া। তখন তো সংবিধান সমাধানে আসতে হবে, তখন 106 এর অধীনেই তো, আর্টিকেলের অধীনে 106 এর রেফারেন্সটা কে দেয়? এটা কে দিতে পারে? প্রধানমন্ত্রী দিতে পারে। না না না, এটা রিকোয়েস্ট করবে কে? প্রধানমন্ত্রী তো নেই। তেরি তো প্রশ্ন। তাহলে 106 এর রেফারেন্সটা আসলো কোত্থেকে? ট্রিগার পয়েন্টটা কোথায়? এটা ট্রিগার পয়েন্ট। এ তো আপনি যদি সংবিধানে যান তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা যেটা বারবার বলেছি, এটা গণ অভ্যুত্থানের সরকার। একটা দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে যুদ্ধের মতো, যে 70 সালে আওয়ামী লীগের নেতা কর্মীরা এমপি হইলো কিসের ভিত্তিতে? পাকিস্তান রাষ্ট্র বহাল রাখার জন্য, তাই না? হ্যাঁ, পাকিস্তান রাষ্ট্রের অধীনে তারা এমপি হয়েছে না 70-এর নির্বাচন। হ্যাঁ, তাহলে তারা মুক্তিযুদ্ধ করে কিভাবে? পাকিস্তানের সংবিধানে লেখা ছিল যে এই রাষ্ট্রের এমপি হইয়া এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, তাও শত্রু রাষ্ট্রের সহযোগিতা। সরকার তো গঠন করেননি তখন। না, এমপি তো হইছে পাকিস্তান ফ্রেমওয়ার্কের অধীনে, তো সে এমপি হইছে না। সবকিছু স্মুথলি চললে তো এমপি হিসেবেই তারা না, কিন্তু সে যুদ্ধ করতে পারে কিনা? যে রাষ্ট্রের এমপি হইছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারে কিনা সংবিধান মোতাবেক? যুদ্ধ কি সংবিধান মানে হয়? এক্স্যাক্টলি, এটাই হলো মূল কথা। যে মুক্তিযুদ্ধ, মুক্তির লড়াই, গণ অভ্যুত্থান, এগুলো কখনো সংবিধানে হয় না। এবং যারা যারা এই আওয়ামী বয়ানটাকে কার্যকর করবার চেষ্টা করছেন তারা আসলে আগুন নিয়ে খেলছেন। তারা 24-এর কোটি কোটি তরুণদের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে খেলছেন। মানে আওয়ামী লীগকে পেলেন কোথায়? বিএনপি তো এই বয়ানটা গত 1.5 বছর কারা দিয়েছে? আওয়ামী বুদ্ধিজীবীরা, আওয়ামী সাংবাদিকরা, আওয়ামী লীগ, তারাই তো বারবার দিয়েছে। আওয়ামী লীগ থাকবে না কেন? বাংলাদেশের এখনো ডমিনেন্ট এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগের দখলে না। এসালম কি মাল?